ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায় স্বাগত জানাচ্ছি। সাথে আছি চৈতি সরওয়ার। দেশের রপ্তানি আয়ের তথ্যে দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ব্যবধান দেখা গেছে। সবশেষ বিদায়ী অর্থ বছরের এপ্রিল মাস পর্যন্ত 10 মাসে ইপিবি $13.8 বিলিয়ন বেশি রপ্তানি দেখিয়েছে। রপ্তানি আয়ের হিসেবে রপ্তানি ব্যুরো আর রাজস্ব বোর্ডের তথ্যে গড়মিল সবচেয়ে বেশি পোশাক খাতে। এর মধ্যে গেল অর্থ বছরের 10 মাসে নিটওয়্যার আর ওভেন গার্মেন্টস রপ্তানি তথ্যে গড়মিল $1,081,16,00,000। ব্যবসায়ীরা বলছেন, নীতি সহায়তা হারাচ্ছেন তারা, ক্ষতি হচ্ছে দেশের ভাবমূর্তি। এবং বর্তমানে শিল্প শ্রমিকদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হলেও বৈশ্বিকভাবে তা তুলে ধরা হয় না। এছাড়া মালিক শ্রমিক দূরত্ব শিল্পে সংকট তৈরি করে বলেও মনে করেন শ্রমিক নেতারা। এসব কিছু নিয়ে কথা বলার জন্য আজ আমাদের তালিকাতায় আলোচনার বিষয় ঠিক করেছি। তথ্য গড়মিলে রপ্তানি সমস্যা বাড়বে। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও বিজিএমই এর সাবেক সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। স্বাগত আপনাদের দুজনকেই আমাদের আজকের আলোচনায়। শুরুতেই জনাব সিদ্দিকুর রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। যেটা জানতে চাই শুরুতেই, যে বিজিএমই কি নিজে রপ্তানি কোনো তথ্য সংরক্ষণ করে কিনা? আবার করেন একটু প্রশ্নটা। আমি শুরুতে যেটা জানতে চাচ্ছি যে বিজিএমই কি নিজে রপ্তানি কোনো তথ্য সংরক্ষণ করে কিনা? দেখুন, বিজিএমইএ ইউডি এবং ইউপি ইস্যু করি। এরপরে যদি কেউ কারো টাকা না আসে বা কেউ যদি কারো অর্ডার ক্যান্সেল হয়, সেগুলো কিন্তু বিজিএমইতে সাধারণত জানানো হয় না, বা আমরা এইভাবে আসলে তথ্যটা রাখি না, কারণ আমাদের এই তথ্য রাখার প্রয়োজনও পড়ে না। এই তথ্যটা রাখার মূল দায়িত্ব হলো ইপিবি, এবং ইপিবি, এনবিআর এবং ফাইনালি পেমেন্ট আসে সব বাংলাদেশ ব্যাংকে। তো ফাইনাল তথ্যটা আপনি জানতে পারবেন বাংলাদেশ ব্যাংক থেকে। আমরা দীর্ঘদিন ধরে বলে আসতেছিলাম যে আমাদের যে কাজের অবস্থা এবং আমাদের কাছে যে তথ্য, সেই অনুযায়ী ইপিবির তথ্যটা অনেক বেশি এবং সেটার সাথে আমাদের মিলছে না। এটা প্রায় গত 2 বছর ধরেই আমরা কিন্তু 2-3 বছর ধরেই বলে আসতেছিলাম, 2 বছরের মধ্যেই বেশি গরমিল দেখা যায়। তো সেটা এখন তারা তথ্য দিয়েছে এবং এক সময় বলেছে এরকমও যে আমরা হয়তো টাকা আনি না। সেটাও কথাটা ঠিক না, কারণ হলো আমাদের তো সাধারণত গার্মেন্টসের, যদি একেবারে আমি গার্মেন্টসের ব্যবসায়ী হই, তাহলে কিন্তু আমার পক্ষে টাকা রেখে তারপরে এই যে শ্রমিকদের বেতন এবং আমার যে এখন ওভারহেড কস্ট, এগুলো ম্যানেজ করা কিন্তু খুব কঠিন বিষয়। তো সেই জায়গার মধ্যে এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, তবে ফাইনালি আমরা যেটা দেখলাম সেটাও যে গরমিল দেখাচ্ছে এত বেশি, যে আসলে এটাও তথ্য ঠিক আছে কিনা। আমি অনুরোধ করব ইপিবি এবং এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক সঠিক তথ্য ভালো করে মূল্যায়ন করে তারপর এগুলো পাবলিক করা উচিত ছিল। আমার মনে হয় না যে এত গরমিল আছে। তবে গরমিল তো অবশ্যই তথ্যে আমরা পেয়েছি এবং সেটা অলরেডি বাংলাদেশ ব্যাংক ডিক্লেয়ার করেছে। একই সাথে একটু জানতে চাই যে তথ্যের গড়মিলের কারণে কি পোশাক খাতে প্রণোদনায় শিল্প মালিকরা ক্ষতিগ্রস্ত হবেন কিনা? এখন প্রণোদনার সাথে তো অ্যাকচুয়ালি তথ্য গরমিলের কোনো যোগাযোগ নাই। প্রণোদনাটা হলো যে সরকার দিচ্ছে, তার কারণ হলো যাতে এই ইন্ডাস্ট্রিটা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং টিকে থাকতে পারে। বর্তমানে যে বৈশ্বিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে কোনোভাবেই প্রণোদনার উপরে হাত দেওয়া উচিত না সরকারের, কারণ এই একটা সেক্টর থেকে আপনি 84% বৈদেশিক মুদ্রা আয় হয়। এবং এখন কিন্তু জিনিসটা হবে এরকম যে আপনি যদি আমাকে প্রণোদনা না, আমার ব্র্যান্ড যখন কাপড় বা খুঁজবে এবং জিএম চাবো, দাম চাবো, তখন কিন্তু সে আমাকে দাম দিবে না। সে কি করবে, সে কোন জায়গায় সস্তায় কাপড় পাওয়া যায় সেই জায়গাটায় সে খুঁজবে। তখন সে চায়না থেকে ইম্পোর্ট করবে, পাকিস্তান থেকে ইম্পোর্ট করবে, ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করবে। তো তখন আমার যে এখন যে ডলারটা থাকে,
আমরা মনে করি যে 60-65% আমার কিন্তু লোকালি থাকে, লোকাল জিনিসপত্র আমরা ব্যবহার করি। তো সেই জায়গায় কিন্তু আরো সরকারের লস হবে যে এই ডলারটা বিদেশে চলে যাবে। তাহলে সেটা ভালো নাকি এই 3,000 কোটি টাকা প্রণোদনা বন্ধ করা ভালো? প্রণোদনাটা বন্ধ করেছে এমন একটা কথা বলে যে জিনিসটা আসলে সেটাও ঠিক না। যেমন আমরা 26 সালে আমরা গ্রাজুয়েশন করব। তো আমরা যখন গ্রাজুয়েশন করব তখন আমাদেরকে দিতে পারবে না বলতেছে, তা কিন্তু না। 2029 সাল পর্যন্ত প্রণোদনা দেওয়া যায়। আর এসব কোনো বিষয়ই না, আমি গ্রাজুয়েশন করলাম না উন্নত বিশ্ব হলাম নাকি, সেটার সাথে কিন্তু কোনো যোগাযোগ নাই। আপনি যদি কোনোভাবে সহায়তা করতে চান, তাইলে সরকার যদি সহায়তা করতে চায়, বহু রকমের জায়গা আছে যেভাবে ইন্ডাস্ট্রিকে সহায়তা করা যায়। তো সেখানে শুধু এখনই এটা বন্ধ করার কোনো যুক্তি আমি মনে করি না। এবং বৈশ্বিক যে একটা পরিস্থিতি, আমাদের জিনিসপত্রের দাম কমতেছে, গার্মেন্টসের দাম কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের আপনি সবচেয়ে বড় বাজার হলো আমাদের জার্মানি। সেই জার্মানিতে কিন্তু এখন খুব নাজুক অবস্থা। ইভেন ইংল্যান্ডে নাজুক অবস্থা। ইউরোপিয়ান ইউনিয়নেই আমরা সবচেয়ে বেশি রপ্তানি করি, সেখানে নাজুক অবস্থা। আমেরিকায় এখন ইলেকশন হবে নভেম্বরে, ইলেকশনের বছরে এমনি খারাপ যায়, তার মধ্যে আবার যদি এরকম অবস্থা হয় তাহলে এটা আমাদের শিল্পের জন্য, শুধুমাত্র গার্মেন্টস রপ্তানি খাতের জন্য এটা কিন্তু খুব কম। আমাদের এখান থেকে ডলারটা অন্য দেশে চলে যাবে যেখান থেকে আমরা ইম্পোর্ট করব। তাতে সরকারের লাভের চেয়ে, এই প্রণোদনার টাকা দেওয়ার লাভের চেয়ে আপনার ফরেন কারেন্সির অভাবটা আরো বেশি হবে। জি নিশ্চয়ই। আমি একটু এবারে যেতে চাচ্ছি ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনার কাছে জানতে চাই যে এই যে তথ্যের গরমিলে অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা, আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। বিষয়টা হচ্ছে যে আপনি যখন গড়মিল বলছেন, সেই গড়মিলের উপর ভিত্তি করে যখন, ভুলের উপর ভিত্তি করে যখন কোনো ধরনের পলিসি নেওয়া হবে, তখন সেটা নিশ্চয়ই ভালো কোনো পলিসি হবে না এবং কার্যকরী কোনো পলিসি হবে না। এখন রপ্তানির ক্ষেত্রে যে বিষয়টা আসছে, রপ্তানির ক্ষেত্রে পরিসংখ্যানগত যে বিষয়গুলা সংরক্ষিত থাকে, সেটা আমরা বলি এক্সপোর্ট প্রমোশন ব্যুরো আর বাংলাদেশ ব্যাংক দুটো জায়গায় সংরক্ষণ করে। এখন দুটো জায়গা উৎস, অর্থাৎ পরিসংখ্যানিক তথ্যের উৎস ভিন্ন। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যে তথ্য সংগ্রহ করে সেটা হচ্ছে শিডিউলড ব্যাংকগুলা থেকে তথ্য সংগ্রহ করে, আর এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, রপ্তানি উন্নয়ন ব্যুরো তথ্য সংগ্রহ করে হচ্ছে কাস্টমস থেকে। এখন প্রশ্ন এই জায়গাটায় প্রশ্ন উঠলো কেন, যখন রপ্তানি উন্নয়ন ব্যুরো তার সংখ্যাটা ইনফ্লেটেড করে বলছে এবং সেটাই কিন্তু বলা হচ্ছে, তখন ব্যবসায়ীরা বলতেছে নিজের পক্ষ থেকে তারা কিন্তু সমষ্টিক উপাত্তটা জানে না, কিন্তু প্রত্যেকে নিজেরটা জানে। সেই ব্যবসায়ীরা যখন বিভিন্ন জায়গায় আসে বলে না আমার অবস্থা আগের চেয়ে একটু খারাপ হয়েছে, আগের চেয়ে খারাপ হয়েছে, এবং বিভিন্ন দিক থেকে যখন আলোচনায় আসে তখন বিষয়টা খতিয়ে দেখা হয়, তখন দেখা যাচ্ছে যে এই গড়মিলের মূলত কারণ হচ্ছে যে ডুপ্লিকেশন, ট্রিপ্লিকেশন, সেই জায়গাগুলা কিন্তু রপ্তানি উন্নয়ন ব্যুরোর ক্ষেত্রে একটা এক্সাম্পল, যে অনেক ক্ষেত্রে রপ্তানির ক্ষেত্রে শুধু ম্যানুফ্যাকচারিং চার্জেস যেটা হিসাবায়ন করা উচিত, সেই ক্ষেত্রে তারা ফেব্রিক্স এর সব অংশ, কাটিং, মেকিং, ট্রিমিং সবকিছু যখন হিসাব করে তখন সেই ফিগারটা অনেক বড় হয়ে যায়। আবার সেম গুডস এর জন্য যখন মাল্টিপল অ্যাকাউন্টস করা হয়েছে, সেগুলাকে যখন এগ্রিগেশন করা হচ্ছে সেটাও ভুলভাবে করা হচ্ছে। সেই তথ্যগুলা কিন্তু আমরা পাচ্ছি, সে তার ভিত্তিতেই কথা বলছি। এখন সেই হিসাবটা দাঁড়িয়েছে যে বিগত যদি 20 মাস আমরা হিসাবায়নের মধ্যে নেই, 23 বিলিয়ন, সেটা কিন্তু অনেক বেশি পরিমাণ, যেটা আপনি বলতে পারেন প্রতি মাসে 1.15 বিলিয়ন, এবং গত 10 মাসের কথাও যদি বলেন 13 বিলিয়ন। এখন আরেকটা জায়গায় প্রশ্ন হচ্ছে এই তথ্যের গলমিল আমাদেরকে কি ধরনের ইনফরমেশন অ্যাসিমেট্রি এবং আমাদেরকে কনক্লুশন আনতে প্রবলেমে ফেলে দেয়। সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের হিসাবায়ন যদি আপনি মাথায় নেন, তখন দেখবেন গত বছরের তুলনায় এই বছরের রপ্তানি 6.7% মতো কমে গিয়েছে। অর্থাৎ প্রবৃদ্ধি যা ছিল প্রবৃদ্ধি হয়েছে, কিন্তু সেটা কম হয়েছে। কিন্তু আপনি যদি রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য নেন, তাহলে যে প্রবৃদ্ধি দেখবেন সেই দুটোর তফাৎ যদি দেখেন সেটা বিশাল।
এখন বিষয়টা হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর দিকে যদি চিন্তা করেন, তাহলে তো রপ্তানিকারকরা অনেক বেশি আর্নিং করছে, অনেক প্রবৃদ্ধি হচ্ছে। অতএব তাদের দিক থেকে তো ইনসেনটিভ উঠায় নেওয়াটা একটা জি। যৌক্তিকর প্লাস হচ্ছে রেশনাল হিসাবে কাজ করে। কিন্তু মিসলিডিং যখন সেক্ষেত্রে এবং সেক্ষেত্রে এই উন্নয়ন পরিকল্পনা আসলে সঠিক হবে কিভাবে, এই বিষয়টা নিয়ে আমি আসবো। তবে তার আগে আমাদের সময় এসেছে বিরতিতে যাবার, বিরতি থেকে আসছি, আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায় সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায়। আজ আমরা আলোচনা করছি তথ্য গরমিলে রপ্তানির সমস্যা বাড়বে, এই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। বিরতি পরে স্বাগত আপনাদের দুজনকে আরও একবার। জনাব সিদ্দিকুর রহমান, এবারে আপনার কাছে একটু জানতে চাই যে যেই তথ্যের গরমিলটা হয়েছে এখন সেটার পরিসংখ্যান কিভাবে ঠিক হবে, এর থেকে উত্তরণের আসলে পথ কি? না, দেখেন, জিনিসটা হলো এরকম যে আমরা ইপিজেড থেকে বা যে কোনো থেকে কাপড় কিনি বা অন্য যে কোনো জিনিস কিনি, সেটা যখন এন্ট্রি দিবে, আবার যখন আমি ফাইনালি রপ্তানি করব, যে কোনো রপ্তানিকারক যখন রপ্তানি করবে সেটাও যখন এন্ট্রি দিবে, তখন ডাবল ট্রিপল হয়ে যাবে। তো এই জায়গাটার মধ্যে আমি যেটা বুঝি সেটা হলো যে ফাইনালি পেমেন্ট আসছে শিডিউল ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকে। তাহলে বাংলাদেশ ব্যাংকে হলো অ্যাকচুয়ালি কত পিসের এগেনস্টে কত ডলার আসলো, সেই তথ্যটা বাংলাদেশ ব্যাংক পাবে। এখন এখানেও আমাদের কিছু কিছু লোকের ভুল আছে। যেমন আমি জুন মাসে রপ্তানি করলাম, জুলাই মাসে আপনি বলে দিলেন এত বিলিয়ন জুন মাসে রপ্তানি হয়েছে, কিন্তু পেমেন্ট আসার বেলায় এটা কিন্তু 4 মাস পরেও হইতে পারে, 2 মাস পরেও হইতে পারে, 6 মাস পরেও হইতে পারে। আপনি আগামী ডিসেম্বরে যখন ক্যালকুলেশনটা করবে বাংলাদেশ ব্যাংক, এক্স্যাক্টলি তখন জানবে যে হ্যাঁ আমি কত রপ্তানি করেছি বা আমার রপ্তানি আয় কত এসেছে। করেছি এক জিনিস, আয় কিন্তু আসাটা আরেক জিনিস। এখানে ডিসকাউন্ট অনেক সময় বায়াররা ইচ্ছা করে ডিসকাউন্ট নেয়, 5% ডিসকাউন্টিং আপনার ইন্টারন্যাশনালি অ্যালাউড, এখানে বাংলাদেশ ব্যাংকের কাছেও যেতে হয় না। অতএব তথ্য গরমিল এটা খুবই সহজভাবে রাখা যায়। যদি বিজিএমই থেকে কি ইউডি হয়েছে সেটা যদি নেয়, তারপরে এনবিআর এর কাছে ইপিবির কাছে যে রপ্তানি হলো সেটার তথ্য আছে, ফাইনালি তথ্যটা বাংলাদেশ ব্যাংকে কোত্থেকে কত পেমেন্ট আসছে সেটা। এটা খুব সহজ জিনিস, এখানে এমন কোনো জিনিস না যে আমাকে বিরাট কিছু করতে হবে, বা এই তথ্যগুলো কিন্তু আছে এখানে। এমন না যে এই তথ্য সারা দেশ চলতেছে, এই তথ্য আছে এবং এখানে শুধুমাত্র একটু গাফিলতি আছে, যেটা আমি সিরিয়াসলি এই সিরিয়াসলি নিলে পরে এই গরমিলে কোনো রকমের দেশের কোনো ক্ষতি হয় নাই বা উপকারও হয় নাই। জি, আমি তাহলে একটু যেতে চাই ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনার কাছেও একই প্রশ্ন একটু রাখতে চাই যে পরিসংখ্যান আসলে ঠিক হবে কিভাবে এবং একই সাথে উন্নয়ন পরিকল্পনাটাকে কিভাবে করা দরকার? দেখেন, রপ্তানি হচ্ছে এমন একটা পরিসংখ্যান যেটার গুরুত্ব অনেক, এবং রাষ্ট্রের বিভিন্ন ধরনের পলিসি নির্ধারণের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে আপনি যদি রপ্তানির হিসাবটা জিডিপির হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হয়, যেহেতু একটা উপাদান হিসাবে, অতএব রপ্তানির পরিসংখ্যানটা যদি ওই নির্দিষ্ট বছরের জন্য ভুল করেন, তাহলে জিডিপির হিসাবটাও ভুল। অতএব আমাদের যে জিডিপির প্রবৃদ্ধির কথা বলছেন, সেই প্রবৃদ্ধির হিসাবটাও ভুল। অতএব একই সাথে আপনি যখন জনসংখ্যা দিয়ে জিডিপি কে ভাগ করছেন, মাথা পিছু আয়ের কথা বলছেন, সেটা ভুল। আরেকটা জায়গা হচ্ছে যে আমরা তো ফরেন কারেন্সি আসছে, সেই জায়গাটা যদি ইনফ্লেটেড ফিগার হয়, আমরা মনে করি বেশি আছে। সেই ক্ষেত্রে বেশি থাকা মানে হচ্ছে আপনি যে পলিসি নেবেন খরচের, সেটাও কিন্তু তখন ভুল দিকে আপনাকে পরিচালিত করবে। অতএব সংখ্যা সঠিক হওয়া, পলিসি নির্ধারণ নিতে যাওয়ার ক্ষেত্রে এবং বর্তমান পলিসির কার্যকরিতার ক্ষেত্রে কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ উপাদান। সেই জন্যই এখন কিন্তু একটা ডিসিশন নিয়েছে যে সেন্ট্রাল ব্যাংক এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যে পরিসংখ্যান রাখার যে পদ্ধতি, সেগুলা নিয়ে একটা কমিটি হয়েছে এবং প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে এই যে 23 বিলিয়নের ভুল, বিগত 10 মাসের 13 ভুল, সেই ভুলটা কিভাবে হয়েছে। দেখা গিয়েছে যে বাংলাদেশ ব্যাংক আসলে প্রাপ্যতার ভিত্তিতে আপনি জুলাই 1 থেকে 30 জুন পরের বছর
কি পরিমাণ টাকা বিদেশি ডলার আপনি রিসিভ করলেন থ্রু শিডিউলড ব্যাংক, সেটাই কিন্তু বলে দিবে ওই বছরের সেটা রপ্তানি আয়। অতএব আপনি যদি অন্য পরিসংখ্যান চিন্তা করেন, যেটা সিদ্দিক ভাই বলে গেলেন, সেই জায়গাগুলা কিন্তু আপনাকে ভুল সিদ্ধান্তের দিকে উপনীত করবে। সেই জন্যই আসলে আমাদের এটা যেমন ঠিক করা উচিত, একই সাথে আপনার আরেকটা প্রশ্ন প্রথম দিকে ছিল ইনসেন্টিভের বিষয়টা হচ্ছে এই পরিসংখ্যান ভুলের কারণে কিন্তু ইনসেন্টিভ উঠানো, বাড়ানো অথবা রাখা, সেগুলা কিন্তু বাড়লেই যে উঠাতে হবে বিষয় না। বর্তমান কনটেক্সট এবং ফিউচারে আসলে আমরা কোথায় যেতে চাই সেই জায়গার বিবেচনায় কিন্তু ইনসেন্টিভের কথা বলা হচ্ছে। সেই ইনসেন্টিভের বিবেচনায় এখন কিন্তু বলা হচ্ছে যে আমরা যখন উচ্চ মধ্যম আয়ের দেশে যাচ্ছি, তখন উচ্চ মধ্যম আয়ের দেশে যাওয়ার জন্য আমাদের আসলে একটু ডাইভার্সিফিকেশন করা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই যে গত পরশুদিন রপ্তানি উন্নয়ন ট্রফি বিতরণের সময়ও কিন্তু একই কথা বলেছেন যে আমরা উচ্চ মধ্যম আয়ের দেশে যাচ্ছি, আমাদের ডাইভার্সিফিকেশন দরকার। সেই জন্যই হয়তো সরকারের ভাবনা যে হয়তো কিছু কিছু কমিয়ে, কিন্তু কমানোটা যৌক্তিক কিনা সেটা একটা বড় প্রশ্ন। যদি আপনি চিন্তা করেন পরিসংখ্যানের দিক থেকে, বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান নিয়ে রপ্তানি কমে যাচ্ছে কিছু সংখ্যক 6.7% গত বছরের তুলনায়, এবং সেই ঘটনাটা ঘটছে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে। একটা জিনিস আছে, সেটা হলো আপনাকে প্রথমে আমলে নিতে হবে রপ্তানির বেলায় বৈশ্বিক পরিস্থিতি কি অবস্থা, আমরা যাদের সেটাই বলছি, তাদের অর্থনৈতিক অবস্থা কি, সেই জিনিসটা আপনাকে মাথায় নিতে হবে। সেটাই বলছি যে আপনি গ্লোবাল কনটেক্সটে যদি ইউএস এর বাজার বলেন, সেটাই কিন্তু নির্বাচনের পর থেকে আমাদের যে কমছে রপ্তানির পরিমাণ, সেটা কিন্তু ক্রমাবনতি। ইউরোপিয়ান মার্কেটে আমাদের কমছে, তাহলে সেই বিবেচনায় রপ্তানি যদি কমে যায়, ফরেন কারেন্সির আর্নিংস তো কমে যাবে। তাহলে বাংলাদেশের যে ব্যালেন্স অফ পেমেন্টের যে অবস্থা, সেই জায়গাটা ইনসেন্টিভ কমানোর কারণে যে প্রতিযোগিতা বেশি করতে হবে, সেই জায়গাটা কতটুকু দুর্বল হবে সেটার কিন্তু সঠিক পরিসংখ্যান বের করতে হবে, তারপরে ডিসিশন নেওয়া উচিত। কারণ আপনি যখন সঠিক তথ্যের উপর ভিত্তি করে ব্যবসায়ীদের সাথে, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে বুঝিয়ে নিবেন, তখন কিন্তু সেই সমস্যাগুলো আর থাকে না। আর বাকিটা হচ্ছে অন্য সেক্টর উন্নত করবেন, সেটা করতে পারেন। রাষ্ট্র উন্নত হচ্ছে, রাষ্ট্রের আয় বাড়ানো চিন্তা করেন। সেই আয় বাড়ানো থেকে আপনি যদি অন্যান্য সেক্টর, যেটা মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন তার বক্তৃতায়, চামড়াজাত দ্রব্য, পাটজাত দ্রব্য, কৃষি প্রক্রিয়াজাতকরণ, সিরামিক্স, হস্তশিল্পজাত সমস্ত কিছু পণ্য, এইগুলোর মধ্যে আসলে প্রায়োরিটি সেট করুন যে এক্সপোর্টের ক্ষেত্রে এইগুলোর মধ্যে প্রাধিকার কাকে দিয়ে সেটাকে কিন্তু রপ্তানির উপযোগী করে, প্রতিযোগী করে কিন্তু তুলতে হবে। তার জন্য কি ধরনের ইন্টারনাল মেকানিজম, অর্থাৎ ব্যবসায়ীদের ব্যক্তিগত বিনিয়োগ থেকে কি ধরনের দিবেন, আর আপনার উৎসাহটা এবং পলিসি নীতিগত সহায়তাটা কি হবে, তার একটা সামঞ্জস্য করলে কিন্তু আমার মনে হয় ভালো হবে ভবিষ্যৎ। আমি একটু তাহলে যেতে চাচ্ছি জনাব সিদ্দিকুর রহমান, আপনার কাছে একদম ছোট করে জানতে চাই, যেমনটি ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী বলছিলেন, আপনি কতটা একমত বা আপনার বক্তব্যটা একটু ছোট করে শুনবো। যেটা আমি মাঝখানে একটু আপনাদেরকে থামিয়ে বলেছিলাম যে আপনাকে ইনসেন্টিভের বিষয়টা যদি আসেন, তাহলে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে যে বৈশ্বিক বাজারের কি অবস্থা, আমার কি দাম বাড়তেছে না কমতেছে, আমাকে কি সহায়তা দেওয়া দরকার কি দরকার না, এই জিনিসটা আপনাকে দেখতে হবে গ্লোবাল মার্কেটের সিচুয়েশনের উপরে। আপনি যদি আমার ঘরের অবস্থা দেখে যদি, হ্যাঁ আমি তো লোকালি মাল বিক্রি করতেছি না, সেই অবস্থা দেখে যদি বলেন যে ইনসেন্টিভ দিব না, তাতে তো লাভ হবে না। আপনাকে সবকিছু মিলিয়ে চিন্তা করতে হবে যে ডলারটা যাতে আমার এখানে বেশি থাকে, সরকারের দরকার, আমাদের দরকার ফরেন কারেন্সি। এখন ফরেন কারেন্সি রাখার জন্য যে যে উদ্যোগ নেওয়া দরকার সেগুলো করতে হবে, এবং এগুলো কিন্তু এইসব বিষয়গুলো কিন্তু আমাদের সাথে, ব্যবসায়ীদের সাথে আলাপ না করে যদি একা একা সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সেগুলো অবশ্যই ভুল হবে। আমি মনে করি এই জায়গার মধ্যে এখন যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কোনোভাবে রপ্তানি খাতকে কোনোভাবে হাত দেওয়া যাবে না। ইনসেন্টিভ তাদেরকে বহাল রাখতে হবে, এবং বহাল রেখে আমাকে সহজভাবে ব্যবসা করার সুযোগ করে দিতে হবে। আর মাননীয় প্রধানমন্ত্রী বারবার সে কথাগুলো বলতেছেন
যে আমি ব্যবসা বান্ধব সরকার, সরকার ব্যবসা করবে না, এবং ব্যবসায়ীদেরকে সহজভাবে ব্যবসা করার জন্য আর একটা উদ্যোগ ছিল। এখন পর্যন্ত আমরা কিন্তু বিডার আন্ডারে সেভাবে যেতে পারছি না। তো এই জায়গাগুলোতে এখন যদি সরকার ঠিকমতো আমরা না করতে পারি, আমরা সরকার বলতে ব্যবসায়ী এবং সরকার কিন্তু আলাদা কিছু না, আমরা কিন্তু এই দেশেরই মানুষ। অবশ্যই। সবাই মিলেমিশে যদি একত্রে কাজ না করতে পারি, কোনটা করলে ভালো হবে। আমি কিন্তু ইনসেনটিভ যে আমাকে দিতে হবে আমি তা বলছি না, আবার যদি আমাকে দিতে হয় তাহলে আমাকে দিতে হবে। বাঁচিয়ে রাখার জন্য তাহলে মানুষ ঔষধ ব্যবসায়ীরা এবং সরকার একসাথে খেতে মিলে হয়। আসলে কাজ করলে এই তো সমস্যা অতএব উত্তরণ করা এখানে সম্ভব। যে সব জিনিসগুলো জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।